নমস্কার। ক্যাম্পাস প্লাস চ্যানেলে আরেকটি নতুন প্রতিবেদন। আজকে প্রতিবেদনের বিষয় পশ্চিমবঙ্গের অর্থনীতি। একটা ব্যাপার হচ্ছে কি যে পশ্চিমবঙ্গে অনেকগুলো সামাজিক প্রকল্প চালু আছে। এই প্রত্যেকটা প্রকল্পের পিছনে একটা করে শ্রী শব্দ লাগানো আছে। সেখান থেকে বুঝতে পারা যাবে যে এই যে প্রকল্পটার কি স্পিরিট। তা এখন লেটেস্ট একটা এরকম প্রকল্প চালু হয়েছে। 19শে আগস্ট কলকাতা গেজেটে নোটিফিকেশন বেরিয়েছে, তার নাম হচ্ছে শ্রমশ্রী। এই শ্রমশ্রী যে প্রকল্প আছে এতে বলা হয়েছে যে যে সমস্ত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে আছেন তারা যদি পশ্চিমবঙ্গে ফিরে আসেন তাহলে তাদের এককালীন 5,000 টাকা করে দেওয়া হবে, এবং তারা যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো কাজে থিতু হতে পারছেন ততক্ষণ পর্যন্ত, অথবা 12 মাস, মাসে 5,000 টাকা করে পাবেন। তো হঠাৎ এই পরিযায়ী শ্রমিকদের যে ডেকে নিয়ে আসার ব্যাপারটা কেন দরকার হলো? তারা তো দিব্যি বাইরে ছিলেন এবং পশ্চিমবঙ্গের টাকা পয়সা পাঠাচ্ছিলেন, তো ঠিকই ছিল। তা এই এই মিছিমিছি তাদেরকে ডেকে নিয়ে আসার প্রয়োজনটা হলো কেন? এই ব্যাপারটা একটু জেনে নেওয়া দরকার। তার সঙ্গে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই যে পরিযায়ী শ্রমিকরা যে বাইরে চলে যাচ্ছেন, এটা পশ্চিমবঙ্গের অর্থনীতির কোন দিক নির্দেশ করে? এটা কৃষিক্ষেত্র বা শিল্পক্ষেত্র সব জায়গাতেই তো শ্রমিকের প্রয়োজন। তাহলে পশ্চিমবঙ্গে কি শ্রম উদ্বৃত্ত যে যেটা বাইরে চলে যাচ্ছে? পশ্চিমবঙ্গের ওভারঅল হেলথ অফ ইকোনমি কীরকম, এই ব্যাপারটা বোঝার জন্যে আজকে আমাদের অতিথি সম্মানীয় ক্যালকাটা ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর মহালয়া চট্টোপাধ্যায় চ্যাটার্জি। ম্যাডাম, আপনাকে স্বাগত এই প্রোগ্রামে। নমস্কার। আহ, ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছ থেকে যতটা সম্ভব জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আগে বলি যে 2011 বা তার আগে অসীম দাশগুপ্ত পশ্চিমবঙ্গের বাজেট পেশ করতেন। এখন অর্থমন্ত্রী আলাদা। তা আমার একটা প্রশ্ন, যে এই যে দুই অর্থমন্ত্রীর যে বাজেটের সময়তে এই পরিযায়ী ব্যাপারটা অসীম দাশগুপ্তের ক্ষেত্রে কতটা ছিল, আর এখনকার যে সরকার তাদের বাজেটের সময়তে এই পরিযায়ী ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, এইটা নিয়ে আলোচনা করতে গেলে পশ্চিমবঙ্গের অর্থনীতির ধরনটা একটু বোঝা দরকার। হুম, পশ্চিমবঙ্গের অর্থনীতি কিন্তু আহ আহ, ছোটর অর্থনীতি। সবই ছোট ছোট, সবই ছোট ছোট। আপনি কৃষি ক্ষেত্রেই দেখুন, শিল্প ক্ষেত্রেই দেখুন, পশ্চিমবঙ্গের অর্থনীতিটা হচ্ছে ছোট, ছোটর অর্থনীতি। এর পেছনে অনেকগুলো কারণ আছে। একটু পিছিয়ে গেলে অবশ্যই প্রধান কারণ হচ্ছে যে দেশভাগ। দেশভাগের ফলে যে উদ্বাস্তুদের স্রোতটা এসেছিল, তাদের পশ্চিমবঙ্গে, তাদের নেওয়ার জন্য পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ তো মানে কেটে কুটে যা বাকি ছিল সেখানে অত লোককে নেবার জন্য পশ্চিমবঙ্গের জায়গাটাই ছিল না। হ্যাঁ, মানে নানান রকম উল্টোপাল্টা চেষ্টা হয়েছে, দণ্ডকারণে পাঠানো হয়েছে, আন্দামানে
উঠানো হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি কিন্তু পশ্চিমবঙ্গেই ছিল। যার ফলে পশ্চিমবঙ্গে আমরা যাকে ছবির সঙ্গে মানুষের অনুপাত বলি, সেইটা কিন্তু খুব 1947-এর পর খুব দ্রুত পাল্টিয়ে যায়। এবং দেখবেন যে 2001-এর সেন্সাস পর্যন্ত আমাদের দেশের জনঘনত্বের হিসেবে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি। 2011 সেন্সাসে বিহার আমাদের পেরিয়ে গেছে। তার অন্য কারণ আছে, কারণ পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধির হার কমে গেছে, নানান রকম ঘটনা ঘটেছে। কিন্তু এটা ঘটনা পশ্চিমবঙ্গের জমির ওপর চাপ প্রচন্ড বেশি। তো যখন জমিদারি প্রথা ছিল বা অন্য কিছু ছিল, তখন সেই জমিতে আহ, যিনি চাষ করতেন, মানে যার জমি আর যিনি চাষ করতেন তার মধ্যে একটা ফারাক টারাক ছিল। কিন্তু বামফ্রন্টের আমলে যখন ভূমি সংস্কার হয়, অপারেশন বর্গা হয়, তখন চাষের ধরনটাই পাল্টিয়ে যায়, কিন্তু জমির অপ্রতুলতাটা থেকেই যায়। সেজন্য এটা খেয়াল করে দেখবেন যে পশ্চিমবঙ্গে শিল্পক্ষেত্রটাও কিন্তু আমাদের চোখের আড়ালে ছোট শিল্পের জায়গা। যদি এমএসএমই এখন যাকে বলা হচ্ছে, যে মাঝারি ক্ষুদ্র এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাইক্রো, সেই যে এন্টারপ্রাইজ, তার সংখ্যা কিন্তু পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি। এর একটা বড় কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে জায়গার খুব অভাব। তার জন্য খুব ছোট এতে বা খুব ছোট জায়গায় যা করা যায় সেভাবেই আমাদের শিল্প চলছে। সত্যি কথা বলতে কি যে পশ্চিমবঙ্গে আহ, এর থেকে আমার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দুটোই বড় বিনিয়োগ হয়েছে স্বাধীনতার পরে, একটা দুর্গাপুর আর একটা হলদিয়া। আর সেই অর্থে বড় শিল্পের বিনিয়োগ এর থেকেও হয়নি। তার জন্য যেটা হয়েছে যে পশ্চিমবঙ্গে জমির ওপর চাপটা ছিলই। আর আহ, সেই 77 সালে বামফ্রন্ট আসার পর যে ভূমি সংস্কার হয়, যে অপারেশন বর্গা হয়, তাতে তো অবশ্যই ছোট চাষি, মাঝারি চাষি একটা শ্রেণীর জন্ম হয়, কারণ যারা জমি পায়। হ্যাঁ, তো তারপরে আপনারা দেখেছেন যে সেই জমি পাওয়ার ফলে উৎসাহিত হয়ে তারা যে চাষে বিনিয়োগ করে, বড় বিনিয়োগ নয়, ছোট বিনিয়োগ, যে এখানে পাঞ্জাবের মতন একেবারে পুঁজি বিনিয়োগ করে যে সবুজ বিপ্লব সেরকম কখনো হয়নি। কিন্তু ছোট বিনিয়োগ করেই পশ্চিমবঙ্গের কৃষি ক্ষেত্রটা চেহারা পাল্টিয়ে যায়। পুরো 90-এর দশক জুড়ে আপনি দেখবেন যে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ 1 নম্বরে। সেটা কিন্তু হয়েছে ওই পুঁজির বিনিয়োগের জন্য নয়, তার আমাদের বাড়ানোর জন্য, যাকে আমরা প্রোডাক্টিভিটি বলি, উৎপাদনশীলতা বাড়ানোর জন্য। যে ছোট জমিতেও ইন্টেন্সিভ এগ্রিকালচার যাকে বলে, সেটা করে বাড়ানো হয়েছে। কিন্তু তারপরে এখন কি হয়েছে, এখন যেটা দাঁড়িয়েছে যে তারপরেও তো একটা প্রজন্ম পেরিয়ে গেছে। অতএব বাবা যে জমিটা পেয়েছিল সেটা যদি এখন 4 ছেলের মধ্যে ভাগ হয়, তাহলে অবশ্যই জমির পরিমাণ আরো কমে যায়। এবং তাতে আপনার কৃষি আর মোটেই লাভজনক থাকে না। আচ্ছা। এই আপনি যে পরিযায়ী সমস্যাটার কথা হ্যাঁ, বলছেন, হ্যাঁ, এটার হ্যাঁ, মূল সেটাই কিন্তু সেটাই। এইটা। না, এটার মূল আমার কিন্তু এই জায়গা থেকে, আমার যে একটা বক্তব্য। যে আ- কৃষি জমি আর মানুষকে ধরে রাখতে পারছে না। আমার একটা বক্তব্য অতএব যে অতএব কম বয়সী ছেলেপুলেদের যাদের পক্ষে যাওয়া সম্ভব, তারা বেরিয়ে যাচ্ছে, তারা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। এই সমস্যাটা কিন্তু সত্যি কথা বলতে আজ থেকে 20 বছর আগেও ছিল না। না। আচ্ছা, তাহলে যে আর আজকে তার সঙ্গে মানে দেখি। এটা অবশ্য যদি বলেন যে কৃষি থেকে বেরিয়ে যাওয়া, এটা আবার পশ্চিমবঙ্গের একা সমস্যা নয়, সারা ভারতের সমস্যা। কারণ 2011 সালের সেন্সাসে দেখা গেছে যে মানে এইরকম কৃষি থেকে এত সংখ্যায় লোক বেরিয়ে যাওয়া আগে কখনো হয়নি। তারও আবার কারণ হচ্ছে যে আমাদের এই নয়া উদারবাদী অর্থনীতি, যেখানে কিনা আমরা কৃষির থেকে নানান রকমের আহ, যাকে আমরা ভর্তুকি বলি, কত করে দিলাম, এ করে দিলাম, কৃষককে বললাম যে বাজারের সঙ্গে তাকে চলতে হবে। এই জন্য সব জায়গাতেই বেরিয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে বেরোনোর জায়গাটা একটু তফাৎ আছে, কারণ পশ্চিমবঙ্গে আসল চাপটা হচ্ছে জমির উপরে। আমাদের জোতের পরিমাণগুলো এত ছোট যে একটা প্রজন্ম বেরোলেই, সেটা আরেকটা ভাগ হলেই একেবারেই খুব লাভজনক থাকছে না। প্রফেসর চ্যাটার্জি, আমার এ ব্যাপারে পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে যে ধরুন, ভূমি সংস্কার হওয়ার ফলে বা বর্গাদার হওয়ার ফলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বোঝা গেল যে তারা কেন পশ্চিমবঙ্গের বাইরে যাননি। এইবারে এখন যে যেতে শুরু করলেন,
যাওয়ার পরে হঠাৎ তাদেরকে ডেকে নিয়ে আসার প্রয়োজনটা কি করে হচ্ছে, যে শ্রমশ্রী যে প্রকল্প চালু করার পিছনে পশ্চিমবঙ্গ সরকারের কি যুক্তি বা কি ব্যাপারটা কাজ করেছে বলে আপনার মনে হয়? না দেখুন, একটা কথা হচ্ছে যে এটা তো আবার একটা বৃহত্তর ভারতীয় রাজনীতির অঙ্গ হয়ে যাচ্ছি আমরা। যে এখন যে যারা কেন্দ্রীয় সরকারে আছেন, তারা এই অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া এই গল্পটা অনেকদিন ধরেই চালানোর চেষ্টা করছেন, বহুদিন ধরে চালানোর চেষ্টা করছেন। তো এখন যেহেতু যখন তারা ক্ষমতায় ছিলেন না, বা এরকম একেবারে এইরকম দবদবা অবস্থা তাদের ছিল না, তখন এটা কিন্তু খুব একটা কান দিত, কেউ কান দিত না। এই গল্পটা কিন্তু 30 বছর আগে থেকেই চলছে, যে এই অনুপ্রবেশকারী গল্প, ঘুষপেটিয়ার গল্প, এর গল্প। এখন ঘটনাটা হচ্ছে যে তখন যুক্তি দিলে লোকে যুক্তি দিয়ে বুঝতো। তখন আমরা আহ, যুক্তি দিয়ে লোকে বোঝানোর চেষ্টা করলে 90-এর দশকের মাঝামাঝি থেকে, তখন লোকে বুঝতো। কিন্তু এখন এটাকে এমন একটা রাজনৈতিক রং দেওয়া হয়েছে যে বোঝাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। এখন দেখুন, সত্যি কথা বলতে, যে যতই আমরা বলি যে আমরা পৃথিবীর কদিনের মধ্যেই আমরা পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যাবো, অমুক হবো তমুক হবো, তার সঙ্গে সঙ্গে পাশাপাশি এই গল্পটাও সত্যি যে ভারতবর্ষে যে রেটে বৈষম্য বেড়েছে, আয়ের বৈষম্য বেড়েছে, অসাম্য বেড়েছে, সাধারণ মানুষ কিন্তু খুব একটা ভালো নেই। সাধারণ মানুষ একেবারেই ভালো নেই। এখন যদি এইটা হয় যে যে আমি নিজে খেতে পাচ্ছি না, এবং তখন যদি অভিমুখটা, মানে আমি নিজে অর্থনৈতিক ভাবে খুব ভালো নেই, খেতে পাচ্ছি না বলার থেকে বলা উচিত যে অর্থনৈতিক ভাবে খুব ভালো নেই। এইবারে তার জন্য আপনি তো আপনার সরকারকে প্রশ্ন করতে পারেন যে আমি এটা পাচ্ছি না কেন, ওটা পাচ্ছি না কেন, ওই ভর্তুকিটা বন্ধ হলো কেন, তমুক ঋণের ব্যবস্থাটা বন্ধ হলো না কেন, বন্ধ করা হলো কেন, বা খোলা হচ্ছে না কেন। এই জিনিসগুলো আমি সরকারকে প্রশ্ন করতে পারি। কিন্তু এই প্রশ্নগুলো যেহেতু সরকারের পক্ষে একটু সমস্যাজনক হয়ে যাবে, তার জন্য সরকারের কাজ হচ্ছে, মানে সরকার খুব একেবারে কৌশলগত ভাবে চেষ্টা করছে যে অভিমুখটা অন্যদিকে ঘুরিয়ে দেবে। যে এটা দেখেছেন যে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের বক্তৃতায় একেবারে লালকেল্লা থেকে বলেছেন যে এই অনুপ্রবেশকারীরা আমার দেশের জনবিন্যাস পাল্টিয়ে দিচ্ছে। প্রবেশকারী ঢুকেছে, সংখ্যার থেকে বড় হচ্ছে অনুপাত, সেই অনুপাত তারা একেবারে জনবিন্যাস পাল্টে দেবে, এটা একটা অসম্ভব ব্যাপার। আচ্ছা। এটা আগামী 100 বছরও হবে বলে আমার মনে হয় না। তো এইবারে যদি পাল্টিয়ে দেওয়া হয়, এবারে সবাই জানে যে মানে পাকিস্তান থেকে লোক দেশে আসার অন্যরকম বাধা আছে, ধরে নেওয়া যেতে পারে যে বাংলাদেশ থেকেই লোক আসছে। এখন বাংলাদেশের লোকেদের সঙ্গে আমাদের বাঙালিদের, পশ্চিমবঙ্গের বাঙালিদের তো নৃতাত্ত্বিক দিক দিয়ে, অন্য দিক দিয়ে, চেহারা টেহারা খুব একটা ফারাক নেই। হ্যাঁ, ফারাক নেই। অতএব ওই ভাষাটাকেই আইডেন্টিফায়ার ধরে নেওয়া হচ্ছে, যে বাংলা ভাষায় কথা বলছে সেই বাংলাদেশি। সেই বাংলাদেশি পুরো অভিমুখটাই ঘুরিয়ে দেওয়া হয়েছে। সারা ভারতের লোক ভাবছে যে, অবশ্যই যখন এখন যে কেন্দ্রে যে দলটি আছে তারা যে সংখ্যাগরিষ্ঠতা পায়, দেশের লোক নিশ্চয়ই সংখ্যাগরিষ্ঠ মানুষই তাকে এবং তার মুখপাত্র প্রধানমন্ত্রীকে বিশ্বাস করেন। তিনি যদি বলেন যে অনুপ্রবেশকারীরা আমার জনবিন্যাস পাল্টিয়ে দিচ্ছে, তাহলে লোকে অনুপ্রবেশকারীকেই আচ্ছা, ধরবে, এবং কাকে প্রফেসর ধরবে? যে বাংলাদেশ থেকে আসছে, যে বাংলায় কথা বলছে সে। প্রফেসর এটা খুব মানে চ্যাটার্জি সরল একটা গল্প আর কি, যে প্রফেসর লোকের চ্যাটার্জি মাথায় এমন করে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কিছু করণীয় নেই আর। আজকে হ্যাঁ, যেহেতু কিছু আমাদের করণীয় নেই ফোকাসটা বলছি যে আজকে আমাদের ফোকাসটা যেহেতু পশ্চিমবঙ্গের উপরে, এই হুম, পশ্চিমবঙ্গের উপরে একটু ফোকাস করতে চাই। যে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার তার যে নাগরিকদের জন্য কতগুলো ভালো ভালো প্রকল্প করেছে। লক্ষ্মী ভাণ্ডার করেছে 1,000 টাকা কি 1,200 টাকা, কন্যাশ্রী প্রকল্প আছে, 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত মেয়েরা বা তাদের গার্জিয়ানরা মাসে 750 টাকা করে পাবে। তারপর একটা নির্দিষ্ট বয়সের পরে 25,000 টাকা পাবে। রূপশ্রী প্রকল্প আছে, বিয়ের জন্য 25,000 টাকা পাবে। তারপরে গীতাঞ্জলি প্রকল্প আছে। তারপরে আবাসনের জন্য ঐক্যশ্রী প্রকল্প আছে। তারপরে স্টুডেন্টস ইন্টার্নশিপ আছে। পশ্চিমবঙ্গ সরকার তো সর্বশ্রেণী মানুষের জন্য অনেক কিছু দিয়ে রেখেছেন। তাহলে হ্যাঁ মানে এই এটা এখন ঠাট্টা করে বলা হয় যে 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 জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুর জন্য কিছু না কিছু একটা শ্রী আছে পশ্চিমবঙ্গ সরকারের। তাহলে এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে চলে যাচ্ছেন কেন, যখন এত সমস্যা দেওয়া আছে? দেখুন, একটা কথা হচ্ছে যে মানুষের তো একটা আছে,
সে তো একটা সম্মান বলে জিনিস আছে। হ্যাঁ, মানে এখন যা খবর পাচ্ছি যে কিছু না করেই গ্রামের একটা চারজনের পরিবার নানান রকম শ্রী থেকে মাসে প্রায় 10,000 টাকা হাতে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো 10,000 টাকা হাতে পেয়ে গেলেও যদি যদি কারুর মনে হয়, হ্যাঁ, যদি আমার একটুকু আত্মসম্মান থাকে, আমি যদি ভাবি যে আমি 7-8 টাকায় বাঁচবো না, আমি রোজগার করে বাঁচবো, তাহলে আমি কাজ খুঁজ করবো। তো কাজ যদি আমার নিজের এতে না পাই, তাহলে আমি অন্য জায়গায় কাজের খোঁজে যাব। এমন তো নয় যে আহ, বাঙালি শ্রমিক পরিযায়ী ছিল না, অনেকদিন ধরেই ছিল। ধরুন আজ থেকে আমি বলছি যে 2014 সালে আমি কন্যাকুমারী বেড়াতে গিয়েছিলাম। তো সন্ধে বিকেল বেলা এতে বসে আছি। তো, আহ, বসে আছি, হঠাৎ একটু বাংলা কথা শুনলাম। তো শুনে উঠে গিয়ে, যেহেতু এই ব্যাপারে আমাদের সকলেরই উৎসাহ আছে, আমি এবং আমিও অর্থনীতির লোক, আমার আহ, স্বামীও অর্থনীতির লোক, আমরা উঠে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। তো তারা বললো যে তারা হচ্ছে যে মুর্শিদাবাদ থেকে এসছে ইট ভাটায় কাজ করার জন্য। এবং ওই একটা চেন আছে যেখানে, মানে মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে আসে, কলকাতার থেকে খড়গপুরে নিয়ে যায়, খড়গপুর থেকে ভদ্রকে নিয়ে যায়, ভদ্রক থেকে অন্ধ্রে নিয়ে যায়, সেখান থেকে করতে করতে তারা এতে পৌঁছেছে। সেইটা চিরকালই ছিল, মানে সেটা আমি নতুন কিছু বলছি না। বাঙালি সব জায়গায় গেছে। একটা সময় শিক্ষিত বাঙালি যেত, এখন এ বাঙালি যায়। এখন কি বলবো, যে তথাকথিত শিক্ষিত বাঙালি যায় না, তলার দিকের লোকেরা যায়। আমি তাদের অশিক্ষিত বলবো না, কারণ পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার যা, অশিক্ষিত কেউই নয়। তো আচ্ছা, এখন তারা প্রফেসর, যায়, মানে খেটে খাওয়া মজুররা যায়। এটা কিন্তু নতুন কিছু নয়। না, এটা তো হচ্ছে আমার নিজের আত্মসম্মানের ব্যাপার। এই আপনি শুধু যে শ্রমশ্রীর আত্মসম্মান কথা নয়, বললেন, সেই সেই শুধু কনটেক্সটেই তো আমি শুনলাম যে কারা বলেছে যে আমাদের ভাতা চাই না, কাজ দিন আমাদের। হ্যাঁ, মাসে 5,000 টাকা দিয়ে একজনের কতটুকু কাজ হতে পারে? এবার সেকেন্ড প্রশ্ন আসি, যে অনেকেই বলেন যে পশ্চিমবঙ্গে যে 2011 আগে এবং পরে যে যে অর্থনৈতিক ব্যবস্থা, দ্যাট ইজ বিটুইন স্ট্রাকচারাল রিফর্মস অ্যান্ড ওয়েলফেয়ার ট্রান্সফার, আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে এই দুটোর মধ্যে কোনটাকে পছন্দ করেন, অথবা কোনো একটা প্রপোর্শনের কম্বিনেশনটাকে পছন্দ করেন কিনা, এটা একটু জানতে চাইবো। স্ট্রাকচারাল না রিফর্মস দেখুন, এটা তো অ্যান্ড পছন্দ পছন্দের ওয়েলফেয়ার ব্যাপার ট্রান্সফার। নয়। যুক্তি দিয়ে বুঝতে চাইলে এটা বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে এখনো মাঝে মাঝে ভালো খবর হয়। হয় না যে তা নয়, হয় না যে তা নয়। এটা যেমন বোধহয় গত বছরই একটা খবর এসেছিল যে সবজি চাষে পশ্চিমবঙ্গ সেরা। হ্যাঁ, তো এই সবজি চাষটাও কিন্তু আমি আগে যে এর কথা বললাম, ভূমি সংস্কার বললাম, তার ফল। যে আমার বড় জোট নেই, ছোট জোট, সেখানে আমি চেষ্টা করব যে ধানের মতন সমাজব্যাপী একটা কাজ না করতে, সমাজ বা 3-4 মাস ব্যাপী একটা কাজ না করতে। সবজি তাড়াতাড়ি তৈরি হবে এবং তাড়াতাড়ি চাষ হবে এবং তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, তো এই ঘটনাগুলো নিশ্চয়ই ঘটছে। কিন্তু তার সঙ্গে যেটা ঘটছে, যে এই কাজের অভাবের জন্য, পরিযানের জন্য পশ্চিমবঙ্গের বোধহয় করলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গে যারা পড়ে আছে শহরে গ্রামে, তাদের গড় বয়সটা অনেক বেড়ে গেছে। আমি নিজে একটা গবেষণার ফল থেকে বলছি যে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে ধানি জমি, এরা আহ, চাষিরা তাতে তাকে আম বাগান করে ফেলছে। কারণ ধানি জমির পেছনে যে রোজগার খাটুনিটা দিতে হবে, আম বাগান করে ফেললে সেই রোজগার খাটুনিটা থাকবে না, আয়টা মোটামুটি একই রকম হবে। হ্যাঁ, তো এটার মধ্যেও আশ্চর্য হওয়ার কিছু নেই, অর্থনৈতিক গতিপ্রকৃতি পাল্টাবে এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি এটার উপরেই নির্ভরশীল ছিল। কিন্তু অবশ্যই যেভাবে মানুষকে ভাতাজীবী করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, প্রয়োজন হলে সরকার নিশ্চয়ই সাহায্য করবে, সেটা সরকারের দায়িত্ব। হ্যাঁ, হ্যাঁ, আমার কিন্তু অর্থনীতিতে পারমাণবিক বলে প্রোডাক্টিভিটি, একটা হ্যাঁ। এই আছে যেটার যেটার উদ্দেশ্যই হচ্ছে যে সরকার মানুষের জন্য কি খাতে খরচা করবে। কিন্তু আমি যদি বলি যে আমি সর্বত্র নানান রকম ভাতা দেব, দিয়ে লোককে কর্মবিমুখ করে দেবো, এটা কিন্তু খুব একটা কাজের ঠিক আছে, কথা নয়। ঠিক আছে। এরপরে একটা অন্য ইস্যুতে আসি। অসীম দাশগুপ্ত যে ঘাটতি শূন্য বাজেট, পরপর ঘাটতি শূন্য অনেক, বাজেট, হ্যাঁ, ঘাটতি শূন্য বাজেট, জিরো তাতে বেস বাজেট। হ্যাঁ, তাতে দেখা যাচ্ছে যে
বামফ্রন্ট সরকারের যখন চলে গেল, তখন তার টোটাল যে দেনা, লায়াবিলিটি, ডেট অ্যান্ড লায়াবিলিটি, টোটাল হচ্ছে 1,92,000 কোটি টাকা। এটা সরকারি তথ্য। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের যে টোটাল লায়াবিলিটি, সেটা 2024-এ ছিল 6.6 লাখ ক্রোড়, এবং মনে হচ্ছে যে 2026-এ প্রজেকশন অ্যাজ ফর বাজেট এস্টিমেট হচ্ছে মোটামুটি 7.7 লাখ ক্রোড়। তা এই যে ধরুন, একদিকে ঘাটতি শূন্য বাজেটে এই পরিমাণ লোন ছিল, 1,92,000, আর এখনকার যে বাজেটে 7.7 লাখ ক্রোড়, এই যে লায়াবিলিটি, এই লায়াবিলিটিটা কেন জেনারেট করছে, কিভাবে? এটা কি এই যে ভাতাগুলো বলা হচ্ছে, এটা কি ভাতাগুলোর ফল, না কোনো উন্নয়ন প্রকল্প মানেই কিছুটা তার লায়াবিলিটি আসবে? এটা আপনি কি মনে করেন? না, দেখুন, সরকারকে ধার করতেই হয়, পাবলিক ডেট বলে একটা কথা আছে, সরকারকে ধার করতেই হয়। তো প্রশ্নটা হচ্ছে কোথা থেকে ধার করছেন, এবং সেটা কি কি আহ, আহ, কি শর্তে ধার করছেন, কি শর্তে ধার করছেন সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। অসীম দাশগুপ্তর সময়ও ওভারড্রাফট নিয়ে এক সময় প্রচুর কথা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে যে অসীম দাশগুপ্ত অসীম দাশগুপ্ত জিরো বেস বাজেট বলেন, কিন্তু রিজার্ভ ব্যাংকের ওভারড্রাফটের উপর তাকে নির্ভর করতে হয়। হ্যাঁ, তাকে নির্ভর করতে হয়, সেই কথাটা তিনি বলেন না। কিন্তু তখন পশ্চিমবঙ্গ অন্য জায়গা থেকে কিছু সুবিধে ছিল, যেমন তখন ক্ষুদ্র সঞ্চয় আমরা 1 নম্বরে ছিলাম। তো এই ক্ষুদ্র সঞ্চয় টাকাটা তো সরকার ব্যবহার করতে পারতো। হ্যাঁ, তা এখন তো সেইগুলো আর নেই, এখন সরকার সরাসরি বাজার থেকে ধার করছে। হুম, মানে আরেকটাই হচ্ছে যে বামফ্রন্ট সরকারের সঙ্গে যে কেন্দ্রে যে সরকারই থাক, তার নানান রকম কি বলবো যে আদর্শগত মতবিরোধ হতে পারতো, ছিল, থাকবে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু এমন কখনো ঘটেনি যে পশ্চিমবঙ্গ সরকার যে কোনো কেন্দ্রীয় প্রকল্পে অংশগ্রহণ করেনি। অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পে অংশগ্রহণ করলে তার ভাগের যে প্রাপ্তিটা, সেই প্রাপ্তিটা পশ্চিমবঙ্গ সরকার সমানই নিয়েছে, তাতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন এই সরকার, আপনি দেখবেন যে কোনো কেন্দ্রীয় প্রকল্পে তারা ঢোকে না। তারা স্মার্ট সিটি মিশন ভালো কি খারাপ আমি তার বলতে যাচ্ছি না, কিন্তু স্মার্ট সিটি মিশনে তারা ঢোকেনি। তারা মেট্রো বলেছে আমরা প্রকল্প, আমাদের মতন গ্রিন সিটি করব, বলতে গিয়ে মেট- কিছুই হলো না, এ হলো। মেট্রো হ্যাঁ, মেট্রো এবং প্রকল্প। দেখবেন যে এই যে মানে প্রত্যেকটি এ প্রকল্প, যে আয়ুষ্মান আয়ুষ্মান ভারত, উনি বললেন যে আমি স্বাস্থ্য সাথী করে দিচ্ছি। কিন্তু এতে যেটা হলো যে একটা ফেডারেল স্টেটে আমি কেন্দ্রের থেকে যা পেতে পারতাম, আমার রাজ্য যা পেতে পারতো, আমার মানুষ তো বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, তো সেজন্য কেন্দ্রীয় সরকারের যে জায়গাটা ছিল, যে জায়গাটা থেকে আমরা পেতে পারতাম, হ্যাঁ, এই সরকার এই সরকার কোন রাজনীতির বশবর্তী হয়ে আমি জানি না। অন্তত ওপরে ওপরে আমরা যেতে দেখতে পাচ্ছি, তলায় তলায় কি ব্যাপার আছে জানি না, যে অর্ধেকের বেশি কেন্দ্রীয় প্রকল্পে পশ্চিমবঙ্গ ঢোকেই না। এবং এটা সব জায়গায়, সব ব্যাপারে। না, আমার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বললেন তিনি ইউজিসির মিটিং এ গিয়েছিলেন, তো তিনি দেখেছেন যে অন্য সমস্ত রাজ্যের বিশ্ববিদ্যালয় এই টাকা পাচ্ছে, ওই টাকা পাচ্ছে, সেই টাকা পাচ্ছে। তুমি যখন জিজ্ঞেস করছেন যে কলকাতার জন্য টাকা বরাদ্দ নেই কেন, বলেছে তোমার সরকার তো এটা রাজি হয়নি। তো এইটা করে তো আমরা আরো কি বলবো যে আচ্ছা, আরো তো নিজেদের পায়ে নিজেরা কুড়ুল পাচ্ছি। প্রফেসর এবং তার চ্যাটার্জি, ফলে যেটা হচ্ছে যে বাজার থেকে ধার নেওয়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর বাজার থেকে ধার মানেই হচ্ছে বাজারে যারা ধার দিচ্ছে তারা তো আর বিনা সুদে ধার দিচ্ছে না। অতএব আমার সেই কি বলবো যে ডেট সার্ভিসিংটা করতে আমার আরো অনেক টাকা বেরিয়ে যাচ্ছে। এদিকে আয় নেই। পশ্চিমবঙ্গের এখন কিন্তু বড় আয়ের জায়গা হচ্ছে, একটা হচ্ছে এক্সাইজ ডিউটি, আরেকটা হচ্ছে জিএসটির ভাগ। কালকে যদি কোনো কারণে জিএসটির ভাগের এটা পাল্টায়, হ্যাঁ, ভাগের এটা আবার নতুন করে করা হয়, তাহলে পশ্চিমবঙ্গের কি অবস্থা হবে জানি না। আচ্ছা, আমি এখানে আপনি যে ইস্যুটা বললেন যে কোথা থেকে লোন নেওয়া হচ্ছে, এটা তো মোটামুটি আমরা জানি যে এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী, তো এখানে তো বন্ড দেয়, সেটা আরবিআই সেটাকে ম্যানেজ করে বা অকশন করে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লোন দেয়, নেবার্ড, এলআইসি, পিএফ, এই সমস্ত জায়গাতে। তা রেসপন্সিবল রেসপন্সিবল সমস্ত জায়গা থেকে তো টাকাগুলো আসছে। তাহলে
দুশ্চিন্তার কারণটা কোথায়? না, ওই যে বললাম যে কেন্দ্রীয় সরকার ধার দেয়, ঋণ দেয়, সেটা একটা জিনিস। কিন্তু কেন্দ্রীয় সরকার তার প্রকল্পের মাধ্যমে তো রাজ্যগুলোকে অন্যভাবেও টাকা দেয়। সেটা টাইট গ্রান্ট হতে পারে, আনটাইট গ্রান্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। আমরা তো সেগুলোর থেকে সমানে বঞ্চিত হচ্ছি, কারণ আমরা সেগুলোর মধ্যে ঢুকছি না। সেগুলোর মধ্যে ঢুকছি না, অতএব আমাদের ঋণ নেবার দরকার বেশি পড়ছে। হ্যাঁ, আমি যদি কটা করে স্বাস্থ্যসাথী আলাদা করে না খুলে আমি যদি পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতটা খুলে দিতাম, তাহলে তো সেটা কেন্দ্রীয় সরকারের খরচা হয়ে যেত। প্রফেসর চ্যাটার্জি, আমার ঠিক স্পেসিফিক পয়েন্টেড প্রশ্ন, যে এই যে আমাদের যে সামাজিক প্রকল্পগুলো আছে, এর ব্যয়ভার মেটানোর জন্যই কি আমাদের ঋণের পরিমাণ বাড়ছে, না অন্য কোনো ব্যাপার, যে ডিফালকেশন অফ মানি ইন সাম আদার রুট, মানে কি ব্যাপারটা বলে আপনার মনে হয়? না দেখুন, ওই যে বললাম দুটোই, দুটোই। একটা হচ্ছে যে ওপর থেকে যে টাকাটা আমাদের পাওয়ার কথা, ওপর থেকে আমি ফেডারেল স্টেট হিসেবে, ফেডারেল একটা এ হিসেবে আমার যেটা প্রাপ্য, আমি তার মধ্যে ঢুকছি না বলে সেগুলো পাচ্ছি না। হ্যাঁ, সেগুলো পাচ্ছি না। আর দু নম্বর হচ্ছে আমার আহ, রাজ্যের অর্থনৈতিক অবস্থাটা এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, এবং এই লক্ষ লক্ষ ভাতা দিতে গিয়ে আহ, আমার সরকারি কোষাগারের উপর তো চাপ পড়ছে। তাই জন্যই তাকে ধার নিতে হচ্ছে। আহ, এই এই ব্যাপারে তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের তো একটা বিশাল রোল আছে। তা পশ্চিমবঙ্গ ধরুন 2011 পর থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে, মানে আমি মানে রাজনীতির মধ্যে না গিয়েই বলছি, একদম নৈবর্তিক যে আপনার অর্থনৈতিক দৃষ্টি, মানে অর্থনীতিবিদের দৃষ্টি থেকে বলুন, যে পশ্চিমবঙ্গে কি ধরুন এই জিএসটি টাকাও তো আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আসে না। অ্যাজ আ বায়ার স্টেট আমরা জিএসটি টাকা পাই, এখানে তো ম্যানুফ্যাকচারিং সেইভাবে তো ডিএসপি বা এই ধরনের ব্যাপার ছাড়া তো আর তো কিছু নেই। জিএসটি টাকাটাও তো আমাদের একটু জোরে নিজেদের। বলবেন, আমি কিছু শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। বলছি যে আপনার এই যে জিএসটি টাকা, এই জিএসটি হুম। টাকা তো আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং এর জন্য তো নয়। এটা তো না, আমরা পারচেজ করেছি, তার ফলে এই টাকাটা আমাদের কাছে আসছে। এটা যদি ম্যানুফ্যাকচারিং হতো তাহলে ব্যাপারটা আলাদা হতো। তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হলে আপনার কি মনে হয় যে এই ব্যাপারটার সমস্যাটা মিলবে? 2011 সালের পর থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কি কি করা হয়েছে, আমি রাজনীতির মধ্যে না ঢুকে শুধুমাত্র অর্থনীতিবিদের দৃষ্টিতে আপনাকে একটু অ্যানালাইসিস করতে বলবো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কেমন কি হচ্ছে। না, ওই যে বললাম যে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি খুঁজে পাওয়া একটু মুশকিল, কারণ তার তার মাপের জন্য সেটা এতই ছোট, যেটা কিনা বা আমি চোখে দেখতে পাই না। এখন আপনি যদি এখনো এমএসএমই হিসেব দেখেন, আপনি যদি শেষ সেন্সাস দেখেন, তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গে তার সংখ্যা কিন্তু কম নেই। হ্যাঁ, তার সংখ্যা কিচ্ছু কম নেই, তার পশ্চিমবঙ্গের সংখ্যা অনেক বেশি। কিন্তু যদি তারপরে দেখেন, যে তাহলে দেখবেন যে সেগুলো বেশিরভাগই হচ্ছে যে একেবারেই পারিবারিক ছোট ছোট এম। সেই ছোটটা আমার নিজের পেট ভরাতে পারে, কিন্তু তার থেকে বেশি কিছু করতে পারবে না। হ্যাঁ, আমরা যাকে মানে ইকোনমিজ অফ স্কেল বলি, যে মাত্রার অর্থনীতি, যে বাড়লে যে কোনো আহ, যে কোনো আপনার ফার্ম সে কিছু সুযোগ পায়, যেটা তাকে আরো বাড়তে সাহায্য করে। পশ্চিমবঙ্গের এগুলো এতই ছোট, হ্যাঁ, এতই ছোট যে সে তার বাড়ারও ক্ষমতা নেই, এবং তার বাড়ারও হয়তো ইচ্ছেও নেই। যে যিনি ওন অ্যাকাউন্ট ওয়ার্কার, তিনি ওই একটা ছোট দোকান চালাচ্ছেন, তাতে তার পরিবারের খাওয়া পড়া মিটে যাচ্ছে, তিনি আর তার থেকে বেশি টাকাও পাচ্ছেন না। হ্যাঁ, যে ইন্ডাস্ট্রি তো শুধু করলে হবে না, শিল্পের একটা বড় জিনিস হচ্ছে যে শিল্পের একটা কি বলবো, যে একটা অ্যাগ্লোমারেশনের ব্যাপার আছে। শিল্প টেনে আনে, আরো টেনে আনে। আর পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে সেই শিল্প থেকে যা শুরু হয়েছে, যে পশ্চিমবঙ্গে আমি আর প্রথম যেটা দিয়ে শুরু করলাম, যেখানে জনঘনত্ব ভীষণ বেশি, জমি মানুষের অনুপাত আহ, মানুষের দিকে বেশি। তার জন্য হচ্ছে যে এখানে বড় যদি করতেই হয়, তাহলে কিন্তু আবার সেই একই গল্পে আটকে যাবে, সেটা হচ্ছে জমি। কারণ তো এই সরকার তো প্রথম দিনই পরিষ্কার বলে দিয়েছে যে আমরা কোনো জমি অধিগ্রহণের মধ্যে নেই, কোনো জমি অধিগ্রহণের মধ্যে নেই। তাহলে কি দাঁড়াবে? এখন সেরকম এই কাউকে পাওয়া যাবে না যে যে এই ছোট ছোট জোট, পশ্চিমবঙ্গের যেটা স্পেশালিটি, যে ছোট ছোট জোট,
সেই জোটকে এক করে, মানে সেইটাকে সমস্ত বিক্রেতাকে এক জায়গায় এনে, এক জায়গায় এনে কেউ সেখানে ইন্ডাস্ট্রি তৈরি করছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি তৈরি করবো বললেই তো করলে বলা যায় না, ইন্ডাস্ট্রির জন্য সবার আগে দরকার জমি। মাঝে আহ, মাঝেই শুনি যে আমাদের নাকি ল্যান্ড ব্যাংক রেডি আছে, কিন্তু 2011 থেকে আজকে 2025-এর মধ্যে কোনোদিন দেখলাম না যে ল্যান্ড ব্যাংক থেকে কোথাও জমি গেল। এই তো হিয়াকামাটি হওয়া হচ্ছে। এই শালবনীতে এ বামফ্রন্ট সরকার জিন্দালদের একটা কারণে জমি দিয়েছিল, জিন্দালরা সেই স্টিল প্রকল্প করলো না, সেটাকেই ঘুরিয়ে তৃণমূল সরকার বলল যে স্টিলের দরকার নেই, ইস্পাতের দরকার নেই, সেখানে হবে, বিদ্যুৎ কেন্দ্র হবে। তারপর বলা হলো যে হ্যাঁ স্টিল হবে, স্টিল হবে, কিন্তু সেটা জিন্দালরা করবে না, অন্য কেউ করবে। হ্যাঁ, তো এইভাবে তো মানে কি বলবো, যে সেই বিছানা দেখানোর মতন একই জমিকে ঘুরিয়ে ঘুরিয়ে নানা কাজে দেখানো হচ্ছে। হ্যাঁ, নানা কাজে দেখানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সরকারি ল্যান্ড ব্যাংক থেকে জমি পেয়ে কেউ কোনো শিল্প তৈরি করেছে এরকম হদিস কিন্তু আমার কাছে অন্তত নেই। না, যদি এই কেউ যে দিতে পারে এই আমি খুব খুশি হবো। মানে ঠিকই আছে, এইখানে আমার একটা প্রশ্ন থাকছে, তারপরে একটা অন্য ইস্যুতে চলে যাব, আমাদের সময় প্রায় কমে এসেছে অনেকটাই। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে প্রশাসনিক বা অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে সেটা শিল্প স্থাপনের পক্ষে কতটা উপযোগী, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের তো ন্যাচারাল রিসোর্স তো রয়েছে, তাহলে অন্যান্য বাধা বিপত্তি পেরিয়েও তো শিল্পপতিরা তো এখানে শিল্প স্থাপন করতে আসতে পারতেন, তা আসছেন না কেন? এই কিন্তু আবার সেই একই জায়গায় চলে যাব। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা কিন্তু জমি সমস্যা, জমি পাওয়ার সমস্যা। জমি আপনি বাইরে। দেখছেন, বলছে যে অশোকনগর তেলের ওপর ভাসছে, সরকার এখনো পর্যন্ত সেখানে জমি অধিগ্রহণ করে ওএনজিসি কে দিতে পারলো না। শুধু তাহলে কি শুধু কি অশোকনগরে যদি জমিটাই? সত্যি তেল পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, ওই জায়গার চেহারা পাল্টিয়ে যাবে। ওটার শুধু কি বর্ডার ইকোনমি থাকবে না, মেন স্ট্রিম ইকোনমি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সরকার কি করতে পেরেছে? শুধু কি সরকার তো জমিটাই নিজের পায়ে আপনার প্রথমেই সমস্যা কুড়ুল বলে মনে মেরে হয়? এসেছে। আপনার কি মনে হয় যে জমিটাই শুধু সমস্যা আর অন্য কোনো সমস্যা নেই? জমিটা প্রথম এবং সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা। তারপরেও সমস্যা আছে, তারপরেও সমস্যা আছে। হ্যাঁ, কিন্তু জমিটা সবচেয়ে বড় সমস্যা। আমি বারবার করে বলছি যে পশ্চিমবঙ্গে নতুন শিল্প স্থাপন, বড় শিল্প স্থাপন, সবকিছু এক জায়গায় আটকে যাবে, সেটা হচ্ছে জমির সমস্যা। আপনাকে আর একটা বা দুটো প্রশ্ন করব। এই যে ধরুন, বিভিন্ন আর্থিক সংস্থা থেকে পশ্চিমবঙ্গ সরকার 2011-র আগেও ঋণ করতেন, এখনও ঋণ করেন, কিন্তু ঋণের যে প্রায়োরিটি সেক্টর, 2011-র আগে যে প্রায়োরিটি সেক্টর আর 2011-র পরে যে প্রায়োরিটি সেক্টরের মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছেন? আর বলছি তো, এখন তো ঋণ করতে হচ্ছে ভাতা দেবার জন্য। তার বাংলা কথা, যে ভাতা দেবার জন্য ঋণ করতে হচ্ছে। আর দ্বিতীয় যেটা, যেটা সেটা হচ্ছে যে, যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে এই যে সেলফ হেল্প গ্রুপ, মহিলাদের সেলফ হেল্প গ্রুপ, এর তৈরি হওয়া শুরু হয়েছিল কিন্তু 90 দশকের মাঝামাঝি থেকে। এবং তখন যা কাজ করেছি যে মহিলারা, হ্যাঁ, সেলফ হেল্প গ্রুপের পুরো গল্পটা হয়তো খুব সাফল্যের গল্প নয়, কিন্তু মহিলারা কাজ করতেন, জিনিসপত্র তৈরি করতেন, নানা রকম সেবা দিতেন, নবকর্মী করতেন, করে একটা জায়গায় তারা পৌঁছতে পারতেন। হ্যাঁ, কিন্তু সেই ঋণটা কিন্তু আসতো কোঅপারেটিভ ব্যাংক থেকে বা আপনার ব্যাংক থেকে, আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকে। এখন সেটা কিন্তু পুরো চলে গেছে মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউট গুলোর মধ্যে। হ্যাঁ, এবং যতই আপনি বন্ধন ব্যাংক এবং জয়গান করুন, শেষ পর্যন্ত সেটা হচ্ছে যে এরা প্রায় সেই যে কাবুলিওয়ালার মতন করে তারা ঋণের সুদটা আদায় করে। অতএব ঘরে ঘরে, ঘরে ঘরে এই ক্ষুদ্র ঋণের জন্য এমন ঋণের ফাঁদে জড়িয়ে পড়েন সাধারণ মানুষ। হ্যাঁ, মহিলারা না বুঝে যে তারা হয়তো ভাবে যে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কাজ করে আমরা ঋণ শোধ করে দেবো, কিন্তু পারেন না, পারেন না। এই জায়গাটা থেকেও সরকার পুরো হাত তুলে নিয়েছে। সরকার ভাতা দিতে যত উৎসাহী, সত্যি সত্যি কাজের জন্য যেখানে করা, সেটা কিন্তু সেটা কিন্তু খুব একটা বোঝা গেল। তারা করছেন না। এ- এবং এ- ঘরে ঘরে কান্না শুরু হয়েছে, ঘরে ঘরে কান্না শুরু হয়েছে এই মাইক্রো ফিন্যান্সের জন্য। এবং তার তার মানে বেশিরভাগ এটা করছেন মহিলারা।
আচ্ছা প্রফেসর, যে আমার শেষ একটা প্রশ্ন থাকছে যে বামফ্রন্টকে তো বামফ্রন্ট, বাম কথাটা বামফ্রন্টের সঙ্গে ছিল। এই যে ধরুন, এই যে এটাকে পপুলিজম বলবেন না সোশ্যালিস্টিক আইডিয়া বলবেন, যে আজকে এখন যে ভাতাগুলো দেওয়া হয়, এটাও কি কোনো বামপন্থা? দেখুন, ভাতাগুলো আমি যে বললাম যে সরকারের দায়িত্ব হচ্ছে তার কি বলবো, যে প্রজা কথাটা ব্যবহার করা উচিত নয়, কিন্তু নাগরিকের পাশে দাঁড়ানো। অতএব প্রয়োজনে নিশ্চয়ই ভাতা দিতে পারে। আপনি জানেন যে অনেক ওপরের এতেও, মানে পৃথিবীর নানান দেশে কিন্তু এই যে আনকন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, যে এটা যে শুধু ভারতবর্ষের ব্যাপার বা পশ্চিমবঙ্গের ব্যাপার তা নয়। কিন্তু পশ্চিমবঙ্গে যেটা মুশকিল হচ্ছে, যে একটা অ্যাকাউন্টেবিলিটির প্রচন্ড অভাব হচ্ছে। যে সরকার যাকে টাকা দিচ্ছে সরকার আর তার কাছে গিয়ে খোঁজ নিচ্ছে না যে বাবা টাকাটা দিয়ে তুমি কি করলে। হুম, অ্যাসেট ক্রিয়েশন টাকাটা দিয়ে কি হচ্ছে না। করলে। এই এখনই দেখুন হাইকোর্টে এই পুজোর অনুদান নিয়ে মামলা চলছে। হ্যাঁ, তো হাইকোর্টের বিচারপতিরা খুব সঙ্গতভাবেই জিজ্ঞেস করেছেন যে যাদের টাকা দেওয়া হয়েছে তারা সবাইকে হিসেব দিয়েছে। ঠিক। সবাইকে হিসেব দিয়েছে। যে আমি তো এরকম জানি যে, মানে আমি ইউনিভার্সিটিতে পড়াই, কলেজের টিচারদের কাছ থেকে শুনেছি যে কন্যাশ্রী ফর্মটা সই হয়ে গেলে সেই কন্যাটি আর আসেই না, আসেই না। কলেজে বা বিশ্ববিদ্যালয় পাই দেয় না। তো এটাও তো সরকারকে খোঁজ করতে হবে ঠিক। যে আমি ঠিক। যে টাকাটা দিলাম কন্যাশ্রীর নাম করে, মেয়েটাকে তো লেখাপড়া শেখানোর জন্য দিলাম। বরং ঠিক। উল্টোটা শুনছি, ওই যে 25,000 টাকা থোকটা পায়, ওই রূপশ্রী টুপশ্রীর জন্য কেউ অপেক্ষা করে না, ওই 25,000 টাকা পেলেই সেটা বিয়েতে খরচা করে ফেলা হয়। তো আমাকে তো এই কন্যাশ্রীর কোথাও একটা আমাকে খোঁজ নিতে হবে যে কন্যাশ্রী সত্যি সত্যি বাল্য বিবাহ বন্ধ করতে পারলো কিনা। খোঁজ নিয়ে দেখবেন পারেনি। পশ্চিমবঙ্গে বাল্য বিবাহ সবচেয়ে বেশি, অল্প বয়সী মায়ের সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে কন্যাশ্রীর টাকা কোথায় যাচ্ছে? হ্যাঁ, আমি ভাতা দিতেই পারি, ওই যে বললাম যে ভাতা দেওয়াটা সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে যদি সেরকম দরকার হয়। কিন্তু সেটার মানে ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা এইটা তোমাকে জানতে হবে। আমি ঠিক। কন্যাশ্রীটা যে উদ্দেশ্যে দিলাম, বাল্য বিবাহ বন্ধ করা, মেয়েদের লেখাপড়া শেখানো, সেটাই যদি না হয়, বরং উল্টে কন্যাশ্রীর টাকায় মেয়েটা যদি বিয়ে করে ফেলে তাহলে কন্যাশ্রী প্রকল্পে কোনো লাভ হয়নি, টাকাটাই আচ্ছা যাচ্ছে আর কিছু লাভ হচ্ছে না। প্রফেসর চ্যাটার্জি, আর 1 মিনিটের মধ্যে আমার এই, সময়টা শেষ হয়ে যাবে। তার আগে আপনাকে অশেষ একটা ধন্যবাদ জানিয়ে রাখি, যে আশা করা যায় যে আরও এই ধরনের আলোচনাতে আপনি আসবেন এবং আমাদেরকে একটু মানে ব্যাখ্যা করবেন যে পশ্চিমবঙ্গ এখন ঠিক কোন পথে চলেছে। আপনাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই, আমারও ধন্যবাদ, আপনারা আমাকে খুঁজে বের করে আমাকে বলার জন্য নিয়ে এসেছেন। এগুলো তো বলতে চাই, এবং চাই যে লোকে শুনুক, লোকে অন্তত একটু বোঝার চেষ্টা করুক। একটু বোঝার চেষ্টা করুক যে পশ্চিমবঙ্গের ভবিষ্যতে এইভাবে যদি চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা কি রকম।